হ্যালো ফ্রেন্ডস, আবার একটি গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে। এটি ভূতের গল্প। বাইরের বৃষ্টিটা যেন আরও বাড়ল। টিনের চালের আওয়াজ যেন তার জানান দিচ্ছে কারেন্ট সে তো অনেক আগে চলে গেছে। দাদু বলল, দাদু ভাই, কারেন্ট আজ আর আসবে না। এটা তো আর শহর না যে কারেন্ট গেলেই কিছুক্ষণের মধ্যে চলে আসবে। টুকাই, যা তো বাবা, লণ্ঠনে একটু তেল ভরে দে। টুকাই হলো আমার মামার ছেলে। টুকাই বলে, আরেকবার শোনাতে হবে কিন্তু। এই বলে টুকাই লণ্ঠনে তেল ভরে নিয়ে এলো। দাদু চেয়ারে বসে চাদরটা নিয়ে দিয়ে নিজেকে ভালো করে মুড়িয়ে নিল। আমি আর টুকাই দাদুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তবে দাদু বলার আগেই কিছু একটা ব্যাঘাত পেয়ে রেগে উঠে বলল, ওরে ভূতের গল্প শুনবি এত আলোতে? যা লণ্ঠনের শিখাটা একটু কমিয়ে দে। মা বলতো, দাদু যখন গল্প বলে তার আগে পটভূমিটা একটু সাজিয়ে নে। লণ্ঠনের শিখাটা কমাতেই যেন একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি হলো। বাইরে মুষলধারে বৃষ্টি, টিনের চালে তার আওয়াজ, আর মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। তার কিছুক্ষণ পর মেঘ ডাকার শব্দ। মাঝে মাঝে একরাশ শীতল বায়ু জানালা দিয়ে এসে লণ্ঠনের শিখাটা একটু করে নাড়িয়ে দিয়ে যাচ্ছে। শোন টুকায়, এটা কোনো বানানো গল্প না। এটা আমার ছোটবেলার কথা। ওই কত হবে, আমার বয়স 11 কি 12 বছর। এরকমই এক শীতের রাতে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। আমি আর আমার কাকার ছেলে পচা ঠিক করলাম কাল ভোরে উঠে তাল কুড়াতে যাব। এখন তোরা কি বুঝবি তাল কুড়ানো, আম কুড়ানোর মজা? একটু দেরি করলেই আর কিছু পাবি না। আর 5-6টা ছেলের সঙ্গে ঠেলাঠেলি করে আম জাম কুড়ানোর মজাই ছিল আলাদা। যেমন ভাবা তেমনি কাজ। পরের দিন ভোর রাতে তাল কুড়াতে বেরিয়ে পড়লাম, হাতে একটা লণ্ঠন আর একটা ব্যাগ নিয়ে। লণ্ঠনের আলোতে কুয়াশায় ঢাকা বৃষ্টিতে ভেজা কাঁচা রাস্তার কাদাতে পেছল কাটতে কাটতে পৌঁছলাম বাঁশবনের পাশে তাল বাগানে। সারি সারিভাবে 7-8টা তাল গাছ এখন বেঁচে রয়েছে মুখার্জিদের তাল বাগানে। পচা বলে উঠল, এখনও কেউ আসেনি রে ভোলা, অনেক তাল কুড়ানো যাবে। তুই এই সামনের গাছ থেকে শুরু কর, আমি ওই দিকের গাছগুলো থেকে আনছি। আমার 5-6-7টা তাল ব্যাগে ভরার পর পচার গলার চিৎকার শুনতে পেলাম, দে, এটা আমায় দে। লণ্ঠনটা হাতে নিয়ে পচার দিকে দৌড় দিলাম। প্রায় দূর থেকে দেখতে পেলাম বাঁশবনের পাশে যে শেষ গাছটা আছে সেটার নিচে পচা আর কে একজন মারামারি করছে। কুয়াশার জন্য ঠিক করে দূর থেকে দেখতে পাচ্ছিলাম না। আমি কাছে যেতেই ছেলেটা পচাকে সাপটে একটা চড় মেরে মাটিতে ফেলে দৌড়ে বাঁশবনের দিকে চলে গেল। পচা চিৎকার করে বলল, দাঁড়াও বেটা, একবার ধরতে পাই, তারপর বুঝিয়ে দেব কার সাথে তুমি পাঙ্গা নিয়েছ। এই বলে দিলাম। পচা আর আমি তাল ভরা বস্তা নিয়ে বাড়ি পৌঁছালাম। কিছুক্ষণ পর সূর্য উঠল। পচা বলল, ভাই, শরীরে বড্ড যন্ত্রণা হচ্ছে। দুপুর হতে হতে পচার প্রচণ্ড জ্বর এলো। কাকিমা মাথায় জলপট্টি দিয়েও জ্বর নামাতে পারল না। কাকু ডাক্তারকে খবর দিল। বিকেলে ডাক্তার এলো, কিছু ওষুধ দিয়ে চলে গেল। রাতে পচার জ্বর আরও বাড়ল। পরের দিন সকালে ঘুম ভাঙল কান্নার আওয়াজে। ঘুম থেকে উঠে বাইরে বেরোতেই কী হয়েছে জানতে চাইলে মা আমায় জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, পচা আর নেই রে ভোলা, পচা আর নেই। এটা শুনে আমি যেন কেমন হতবাক হয়ে গেলাম। মনের কোণে জমে থাকা অজস্র কষ্ট যেন অশ্রু হয়ে ঝরে পড়তে লাগলো। আস্তে আস্তে কাকুর ঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরে ভেতর ঢুকে দেখি পচা বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছে
আর কাকিমা পচাকে জড়িয়ে ধরে অঝোরে কেঁদে যাচ্ছে। কিছুক্ষণ পর গ্রামের সবাই এলো। গ্রামের ডোমদের ডাকা হলো। তারা মাচা নিয়ে এসে খই ছেটাতে ছেটাতে পচার শেষ বিদায় জানানো হলো। পচার মারা যাওয়া বেশ কিছুদিন হয়েছে। রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করে আমি আর কাকিমা শুয়ে আছি। কাকু নিজের বাসার কাজে বাইরে গেছে। আমি প্রায় ঘুমিয়ে পড়ছিলাম। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল কি একটা আওয়াজে। কাকিমাকে দেখতেই বুঝতে পারলাম কাকিমা কিছু একটা দেখে আতঙ্কিত হয়েছে। কাকিমার চোখ অনুসরণ করে তাকাতেই ভয় ও আতঙ্কে আমার হাত পা যেন সব অবশ হয়ে গেল। মনে হচ্ছে কোনো এক অজানা শক্তি তার মন্ত্র বলে আমাকে বেঁধে ফেলেছে। লণ্ঠনের আলোয় বুঝতে পারলাম যে একটা বাচ্চা ছেলে মতো কালো ছায়া গোটা ঘরে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে, আবার কখনো জানলায় বসে দোল খাচ্ছে। আমি সমস্ত স্নায়ুর শক্তি একত্রিত করে কাপা গলায় বলে উঠলাম, ও ওটা কে? কিছুক্ষণ নিঃশব্দ, তারপর কাকিমা নিচু সুরে বলল, চুপ করে শুয়ে থাক। আমি প্রায় দম আটকে শুয়ে দেখতে লাগলাম ছায়ামূর্তিটি কে। ছায়ামূর্তিটি কখন হাসে, আবার কখন কাঁদে, আবার পরক্ষণেই জানলায় বসে দোল খায়। এরকম কতক্ষণ হলো জানি না, তবে হঠাৎ নিঃশব্দতায় গোটা ঘরটা ভরে গেল। আমি আস্তে আস্তে ঘরের চারদিক চাইতে লাগলাম। দেখলাম ছায়ামূর্তিটা আর ঘরের মধ্যে নেই। এতক্ষণ ভয়ে গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। আমি হাঁপ ছেড়ে জলের গ্লাসটার দিকে হাতটা বাড়াতে যাব, অমনি কিছু ঘরের বাইরের দরজাটার কাছে একটা ঘষার শব্দ পেলাম। দরজাটার দিকে মাথাটা ঘুরিয়ে দেখলাম বাইরে লণ্ঠনটাকে যেন টেনে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপর হঠাৎ লণ্ঠনের আলোটা নিভে গেল, আর সঙ্গে সঙ্গে গাঢ় অন্ধকার ঘরটাকে গ্রাস করলো। এই গাঢ় অন্ধকারের চাপে আমার বুকে কেমন একটা অস্বস্তি বোধ হতে লাগলো। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে আসলো। তারপর আমি কিছু জানি না। পরের দিন সকালে মার ডাকে আমার জ্ঞান ফিরল। মা আমায় চোখ খুলতে দেখে কাঁদতে লাগলো। চারপাশে তাকিয়ে দেখি ঘরের সবাই আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। ঠাকুমা দেখে কোথা থেকে ফুল আর বেলপাতা নিয়ে আমার কপালে ঠেকিয়ে বলে উঠল, হে ঠাকুর, আমাদের রক্ষা করো, রক্ষা করো। ঠাকুরদা রাগান্বিতভাবে চিৎকার করে বলে উঠল, নিমাইকে কখন পাঠিয়েছি পাশে গ্রাম থেকে সাধু মহারাজকে নিয়ে আসতে, এখনও তার পাত্তা নেই। বিকেল হতে বাবা আর সাধু মহারাজ ঘরে প্রবেশ করলো। সবাই মহারাজের কাছে হাত জোর করে বসে পড়ল। ঠাকুরদা পুরো ঘটনাটা খুলে বললেন। ঠাকুমা জল বাতাসা নিয়ে এসে সাধু মহারাজকে দিলেন। মহারাজ বললেন, মা, তোর ঘরে যে অশুভ শক্তি আছে রে মা, আমি যে তোর ঘরে ভোজন বা জল কিছু যে গ্রহণ করতে পারবো না। সাধু মহারাজ এইবার আসনে বসে চোখ বন্ধ করে বললেন। তারপর নিজের ঝুলি থেকে একটা বোতল বের করে হাতে একটু জল নিয়ে কি একটা নিজের মনে বিড়বিড় করে বলে জয় মা বলে চারদিকে ছিটিয়ে দিতে লাগলো। তারপর বলল, ঠাকুমার দিকে তাকিয়ে বললেন, মা, তোর ঘরটা কিছুটা স্থান আমি আমার শক্তি দিয়ে বেঁধে দিয়েছি। আজ রাতে এইটুকু স্থানের মধ্যে থাকলে তোদের কিছু ক্ষতি হবে না, তবে সেটা শুধু আজ রাত্রিটুকু। ঠাকুরদা বলল, এর কোনো প্রতিকার নেই বাবা? সাধু মহারাজ ঠাকুরদার দিকে তাকিয়ে বলে উঠল, আছে জগা, এই গৃহ তুই ত্যাগ কর, এই গৃহ আর থাকার যোগ্য না। এই বলে সাধু মহারাজ ঘর থেকে বেরিয়ে চলে গেল। বাবাও মহারাজের পেছন পেছন গেল। সেই দিন রাত্রি সবাই ভয়ে এক জায়গায় শুলো। লণ্ঠনের শিখা আজ আর কমানো হলো না। সবাই নিঃশব্দে চারিদিকে তাকাচ্ছে, কেউই আতঙ্কে আজ ঘুমাতে পারছে না। অনেকক্ষণ কিছু না হওয়ায় আমার চোখটা একটু লেগে গেছিল। হঠাৎ রান্নাঘরের ভেতর থেকে কিছু মাটিতে ছুঁড়ে ছুঁড়ে ফেলার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু কেউ উঠে যাওয়ার সাহস দেখালো না। পরের দিন সকালে দেখি সব বাসনপত্র মাটিতে ছড়িয়ে পড়ে আছে। ঠাকুরদা বলল, সবার ভালোর জন্য এ বাড়ি আজই ছেড়ে দেব। তারপর কিছুদিন গ্রামের মণ্ডলদের বাড়িতে আশ্রয় নেওয়া হলো। পরের দিন ঘরামিকে ডেকে এই বাড়িটা বানানো হয়। আমি বলে উঠলাম, দাদু, ওই বাড়িটা এখন কোথায় আছে? দাদু বলল, এখন শুয়ে পড়, কাল দেখিয়ে আনবো। পরের দিন সকালে দাদু দেখিয়ে নিয়ে এলো ওই বাড়িটাকে। এখন ওটা দেখতে সত্যি একটা ভুতুড়ে বাড়ি মনে হয়।
অনেকটা জায়গা জুড়ে বাড়িটা তৈরি, চারদিকে বড় বড় ঝোপঝাড়। বাড়িটার উপর একটা বড় বটগাছ জন্মেছে, তার থেকে বেরিয়ে আসা শেকড়গুলো নাগপাশের মতো জড়িয়ে রেখেছে বাড়িটাকে। আজকের গল্প এতটুকুই। নমস্কার।